গ্রামটার নাম ভানোজিনগর। এটা বিধুরা নামের একটা ঘন জঙ্গলের সাথে লাগা। গ্রামের শেষ প্রান্তে সারাভাই নিজের নির্মল ছেলের সাথে থাকত। গোপাল খুবই সাদাসিধে, অবুঝ, একদমই চালাকি জানতই না, কিন্তু খুব ভালো ছেলে। একদিন পাশের বাড়ির ঠাম্মা গোপালকে জ্বালানি কাঠ আনতে বলল। নিজে গিয়ে নিয়ে আয় বুড়ি, আজকে তো উৎসব, আমি তো লাড্ডু খেয়ে ভালো করে ঘুমোবো। বাবা, ঘরে রান্না করার জন্য কাঠ নেই, দোকান থেকে কিনে আনতাম, কিন্তু দোকান খোলা নেই। আজ পড়ব যে, একটু জ্বালানি কাঠ এনে দাও বাবা। তোমার ঘরে যদি কোনো কাঠ নেই তাহলে আমি সাহায্য করব কেন? আমি যাব না। এইটা শুনে সারাভাই ছেলেকে খুব বকলো। এটা কেমন কথা বলছো গোপাল? কেউ সাহায্য চাইলে করা উচিত, এমন না করলে শুয়োর হয়ে জন্মাবে আর অশুদ্ধি খাবে এরপর, বুঝলে? ছি ছি, তুমি এমন কেন বলছো মা? যে কেউ সাহায্য চাইলে করা উচিত। বিপদে পড়ে যে কেউ সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত, সে শত্রুই না হোক কেন, পাশের গ্রামেই বা হোক, বা ভগবানই হোক, ভূতই বা হোক, যা হবে করবে। ঠিক আছে মা, আমি দিদার জন্য পোড়ানোর কাঠ অনেকগুলো নিয়ে আসবো। এই বলে কাঁধে কুড়োল রেখে একটা ছোট চাকার গাড়িকে ঠেলতে ঠেলতে একলাই জঙ্গলে যাচ্ছে। সাধারণ কাঠ হলে খুব ধুঁয়ো হবে আর দিদার কাশি হবে। যদি ভালো সুগন্ধিত চন্দনের কাঠ হয় তাহলে গন্ধটাও খুব ভালো হবে। এমন ভেবে চন্দনের গাছ খুঁজছে। খুঁজতে খুঁজতে অনেক ঘন জঙ্গলে পৌঁছে গেল। ওই জঙ্গলে চম্পা ফুলের গন্ধ। আরে বাহ, কি ভালো সুগন্ধ! কিছু ফুল মায়ের জন্যও নিয়ে যাই। যখন ও ফুলের স্তূপের কাছে এলো, তখন চারটে মূর্তি নিজের থেকে পেছনে ঘুরে গেল। আয়নার মধ্যে থেকে ভূত জোরে জোরে চাচাচ্ছে। ওদের দেখে ভয় পেয়ে যায় আর পালাতে শুরু করে। আমরা তোমাকে কিছু করব না মানব, ভয় পেও না, আমাদের বাঁচাও, আমরা বিপদে আছি মানব, আমরা বিপদে আছি, সাহায্য করো, সাহায্য করো। যখন এটা শুনলো ও ওখানেই থেমে গেল। ও মায়ের কথা মনে পড়ল, যারা বিপদে পড়ে সাহায্য চায় তাদের করা উচিত, সে শত্রুই না হোক কেন, পাশের গ্রাম থেকেই বা হোক কিংবা ভগবানই হোক, সে ভূতই হোক না কেন, যতটা হবে ততটা সাহায্য করবে, ঠিক আছে? ভয় পেতে পেতে ফেরত গেল। আমাকে কিছু করবে না তো? এসো, তাড়াতাড়ি আয়না ভাঙো আর আমাদের সাহায্য করো। আমরা ভূত নই মানব, আমরা তোমাকে কিচ্ছু করব না, তাড়াতাড়ি আয়না ভাঙো। এমন বলতেই ও কাঠুরিটাকে দিয়ে দর্পণটা ভাঙতেই যাচ্ছিল। দাঁড়াও মানব, তুমি যদি এই নির্জীব বস্তুটাকে দিয়ে আয়না ভাঙতে যাও তাহলে আমরাও আয়নাটার সাথে ভেঙে গিয়ে মরে যাব। তাকে ভাঙতে হবে যার মধ্যে প্রাণ আছে। তাহলে আমি বাড়ি গিয়ে আমার শিংওয়ালা ছাগল নিয়ে আসবো, সে একবারই এটাকে ভেঙে ফেলবে। এতটা সময় নেই মানব, তুমি নিজেই ভাঙো। বেচারা গোপাল নিজের হাত দিয়ে সবকটা আয়নাকে ভাঙছে, রক্ত বয়ে যাচ্ছে, যন্ত্রণার সত্ত্বেও ভেঙেই চলে যাচ্ছে। চারটা ভূত বেরিয়ে এলো, তার মধ্যে থেকে একটা ভূত মুখ দিয়ে হাওয়া বার করলো আর গোপালের রক্তাক্ত হাত ধরল। আমরা গন্ধর্ব কন্যা অপ্সরা, আমাদের নায়কের শ্রাপের কারণ ভূলোকে পা রাখার সাথে সাথেই দেবলোকের চেহারা বদলে আমরা এই ভূত হয়ে যাই, আর যখন আমাদের দুনিয়ায় চলে যাই তখন আমাদের রূপ আর আমাদের শক্তি আমরা ফেরত পেয়ে যাই। আমাদের উপকার করার জন্য আমরা সবসময় ঋণী থাকবো। নিজেদের দুনিয়ায় পৌঁছানোর সাথে সাথে তোমাকে একটা উপযুক্ত বরদান দেব মানব, তুমি যদি না আসতে আমরা আমাদের দুনিয়ায় কখনো পৌঁছাতে পারতাম না। আমরা সদ্বুদ্ধি পেয়েছি, কখনো ভূলোকে আর আসবোই না। যতক্ষণ তুমি আমাদেরকে না ডাকবে আমরা ততক্ষণ পৃথিবীতে পা রাখবো না। আমরা যাচ্ছি মানব। এইটা বলে ওরা আকাশে উড়ে গেল। গোপাল কিছুই বুঝতে পারছিল না, ও তাকিয়েই থাকলো। সবকিছু ঠিক স্বপ্নের মতন। কাঁচ ফুটে হাত কেটে যাওয়া ঘাটাও একবারে সব ঠিক হয়ে গেল। এখন আমাকে কাঠটা কাটতে হবে। এমন ভেবে চারিদিকে তাকানোর পর চন্দনের গাছ দেখতে পেল। ও না ভেবেচিন্তে জ্বালানির কাঠ কাটতে শুরু করলো। এরই মধ্যে চারটে ভূত নিজেদের দুনিয়া পৌঁছে অপ্সরা হয়ে গেল। এই সময় থেকে আমাদের যে মানবটা বাঁচিয়েছে সে যা চাইবে তাই হবে। হ্যাঁ, যে কারোর প্রাণ না নেয়, যে কারোর ক্ষতি না করে, তার ধর্মবদ্ধ যা ইচ্ছা সে সব পুরো হবে। যতক্ষণ না থকে গেল সে কাঠ কাটতে থাকলো। জ্বালানি কাঠের একটা বড় ঢের হয়ে যায়। ওগুলো দড়ি দিয়ে বেঁধে গাড়িতে রেখে টানতে খুব শক্তি লাগলো। এতগুলো কাঠ নিয়ে যাওয়ার সামর্থ্য আমার নেই।
এতগুলো কাঠ কেটে ফেলেছি যেটা আমি নিজে উঠাতেও পারবো না। বইবার জন্য যদি একটা গাধা থাকতো ভালোই হতো। এমন বলতেই সত্যিকারের একটা গর্ত কিনে নিয়ে ঝোপের আড়াল থেকে এলো। ভালো, ও খুব ভালো, মনে হয় আমার জন্যই এসেছে। ও জ্বালানি কাঠগুলোকে গাড়িতেই রেখে দড়িটাকে গাধার উপরে রেখে হেঁটে হেঁটে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, গাধার উপরে চড়ে বসে যাই। ও গর্দপের উপরে বসে যাচ্ছিল। কাঠ কাটতে কাটতে গোপাল অনেক ঠকে গেছিল। ওর খুব খিদে পাচ্ছে, আর তার উপর গাধাটা খুবই আস্তে হাঁটছিল। যদি এমনই হাঁটতে থাকে তাহলে ঘরে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যাবে। এর যদি ডানা হতো তাহলে কত তাড়াতাড়ি পৌঁছে যেতাম। এমন বলতেই গাধার উপরে ডানা গজিয়ে গেল, আরো উড়তে শুরু করলো। তখনই জমিদারের মেয়ে জানবি ছাদের উপরে এসেছিল, আর গাধার উপরে উঠতে দেখা লোকটাকে দেখে হাসতে শুরু করলো। গাধার উপরে কর্তব্যের মতন বসে থাকা ল্যাদখোর, এমন বলে একটা ব্যঙ্গ হাসি হাসলো। এটা দেখে গোপাল খুব রেগে গেল। আমাকে দেখে হাসছিস তো মেয়ে, সময় আসলে আমি তোর স্বামী হব, আর তুই যখনই আমাকে দেখে হাসবি আমি তোর মাথায় টেকো মারবো। এ কি হঠাৎ গাধার উপরে উঠতে থাকা লোকের প্রেম হয়ে গেল? সেই সময় থেকে জানবি ঠিক করে নিল বিয়ে করলে এর সাথেই করবে। এর ডানাওয়ালা গাধার উপরে ওড়ে। যখন গোপাল উঠছিল গাধাটা হেগে দিল। ওটা নিচে একটা বুড়োর উপরে পড়ল। গোপাল ডানাওয়ালা গাধার সাথে ঘরের সামনে নামার আগে অন্ধকার হয়ে গিয়েছিল, কেউ ছিল না। কাঠের স্তূপটাকে নিচে নামালো। যাও, সেই বাগানের মধ্যে সবার থেকে লুকিয়ে থেকো তুমি, সেইখানে অনেক খাবার আছে, যাও গিয়ে খেয়ে নাও তুমি। এমন বলার সাথে সাথে বাগানে গিয়ে ডানাওয়ালা গর্ত উধাও হয়ে গেল। এই ডানা থাকা গাধাটাকে কেউ দেখলে আবার উঠিয়ে নিয়ে যাবে, কার ছিল কে জানে, আমি পেয়ে গেছি। ও ভাবতে ভাবতে বিছানায় চলে গেল। পরের দিন যে আসল চন্দনের কাঠ ছেলে এনেছিল সেটা দেখে হয়রান হয়ে গেল সারা ভাই। আমার ছেলে দেখতে হয়তো ভোঁদা, কিন্তু হাতে খুবই শক্তি। ওই চন্দনের কাঠগুলোকে দিয়ে দিনরাত এক করে ছোট ছোট খেলনা বানায়। আরে গোপাল, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এই চন্দনের পুতুগুলোকে বিক্রি কর। একটা খেলনা 5 টাকায় বিক্রি করবি, আমাদের সব দেনা মিটিয়ে যাবে। তোমার জন্য 1 সপ্তাহের রুটি বেঁধে গাড়িতে রেখে দিয়েছি, যাও। গোপাল ঠেলা গাড়িটাকে টেনে টেনে সারা গ্রাম ঘুরছে। খেলনা নিয়ে নিন বাবু, খেলনা নিয়ে নিন, চন্দন কাঠের খেলনা, দাম কম, সুগন্ধ বেশি, খেলনা নিয়ে নিন, খেলনা। ওদিকে জমিদার বাবুর মেয়ে জানবি জিদ করেছে, বিয়ে করব তো শুধু ওর সাথেই, যাকে ও ওড়াওয়ালা গাধার উপরে দেখেছিল। এইটা কেমন ইচ্ছে মা, গাধা কখন উঠতে পারে নাকি, আবার পিঠে একটা মানুষকে বসিয়ে? আরে তুমি স্বপ্ন দেখছো না তো আবার? না, আমি নিজের চোখে দেখেছি বাবা। কোকড়ানো চুল, বড় বড় চোখ, ও খুব সুন্দর দেখতে। ডানাওয়ালা গাধার উপরে বসে গর্বের সহ উঠতে উঠতে আমাদের মহলের উপরে দিয়ে গেল। নাম জানো না, গ্রাম জানো না, আমরা ওকে খুঁজে বের করব কি করে? জমিদারের লোকেরা গ্রামে গ্রামে ঘুরে জানবীর বলার লোকটাকে খুঁজছিল। ও দাদু, ঘুমরালো চুল, বড় বড় চোখ, গাধার পিঠে উড়তে থাকা কাউকে দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি। সেই গাধাটা উপরে ওড়ার সময় আমার মাথায় পায়খানা করে দিয়ে গেছে, তোমরা নিজেরাই দেখো। আরে এই বুড়ো আমাদের সঙ্গে মজা করছে, চলো যাই। সত্যি, আমি যাকে বললেও কেউ বিশ্বাস করে না, কিন্তু উঠতে থাকা গাধাই আমার মাথার উপরে এগে দিয়ে গেছে, আর এই গন্ধটাও যায় না। গোপাল গ্রামে গ্রামে ঘুরে ঘুরে পুতুল বিক্রি করছিল। ওদিকে বিদুরার জঙ্গলে একটা ক্রূর তান্ত্রিক আলাক্ষ এসে দেখার পরে ও অপ্সরাদের বন্দি বানানোর জন্য দর্পণ জালটাকে ভাঙা দেখে কেউ পরীদেরকে এই জাল থেকে মুক্ত করেছে, আর ওরা এই পৃথিবী লোকে কোনোদিনই আসবে না। পরীদেরকে বিয়ে করার আমার ইচ্ছে অপূর্ণই থেকে গেল। আপনার ইচ্ছে নিশ্চয় পূরণ হবে, যে মুক্ত করেছে সে ডাকলে নিশ্চয়ই ওরা আসবে। হ্যাঁ, চলো তাকে খুঁজি, ওর এইখানে আসার পায়ের ছাপ দেখে আমরা খুঁজে বের করব। এইখানে তার আসার পায়ের ছাপ আছে, কিন্তু এইখান থেকে যাওয়ার তার পায়ের ছাপ আর নেই। নিশ্চয়ই গন্ডগোল আছে। ওই দুটো গ্রুপ পুকুরে বদলে গেল।
পায়ের চিহ্ন শুকতে শুকতে যাচ্ছিল। পেছনে তান্ত্রিক হাঁটছিল। গোপাল গ্রামে পৌঁছানো পর্যন্ত অনেক জোর বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির জলে ওর পায়ের ছাপ পুরোপুরি পুছে গেছিল। এখন তাকে খোঁজা আমাদের সামর্থ্যের বাইরে। এই গ্রামে কে আছে? আমার বানানো বন্দি পরীদেরকে কে মুক্ত করেছে? এইটা না জানা অব্দি এই গ্রামবাসীদেরকে বিরক্ত করো। এরকম বলে আলেক্সিয়া চলে গেল। সেই দিন থেকে যে কেউ অন্ধকার হওয়ার পরে বাড়ি থেকে বেরোতো, তাদেরকে ভূত উঠিয়ে নিয়ে যেত। তুমি কি জানো পরীদেরকে কে ছাড়িয়েছে? আমি জানি না, আমাকে ছেড়ে দাও। আরে আমি তোকে মেরে ফেললে কি হবে? যা গিয়ে জ্বালা দ্বীপে কাঁদ, যা যা। ওদিকে সব খেলনা বিক্রি করে গোপাল নিজের গ্রামের দিকে গেল। এইটা খুব লাভের ব্যবসায় মনে হচ্ছে। আবার জঙ্গলে গিয়ে চন্দনের কাঠ কেটে নিয়ে আসবো, আর মা খুশি হয় আরো অনেকগুলো পুতুল বানিয়ে দেবে। এরম ভেবে বিদুরা জঙ্গলে গিয়ে পরিশ্রম করে অনেকগুলো কাঠ কাটছে। ওদিকে গ্রামে ভূত অন্ধকার হওয়ার সাথে সাথে লোকেদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে জ্বালা দ্বীপে ঢেলে দিত। এইভাবে 4 দিন ধরে জ্বালা দ্বীপে অনেক লোকেদেরকে ঢেলে দিয়েছিল। চন্দনের কাঠগুলোকে কেটে গাড়িতে রেখে টানতে টানতে খুব কমজোর ভাবে আরে সেই ডানা থাকা গাধাটা আবার আমার কাছে আসতে কতটা ভালো হতো। ব্যাস এতটুকু বলতেই ঝোপের মধ্যে থেকে ডানাওয়ালা গর্ধ পেল। ওকে দেখে খুশি হয়ে ওর উপরে বসে পড়ল। আরে এ তো আমার কাছে আবার ফিরে এসেছে, চলো তাড়াতাড়ি বাড়ি যাই। ব্যাস এতটুকু বলতেই ও ফুরুত করে হাওয়ায় উড়ে গেল। মধ্যরাত্রির সময় বাড়ির পেছনে নেমে বাগানে গিয়ে নিজের পছন্দর ঘাস খাও, সবার থেকে লুকিয়ে থেকো, যাও। ও চন্দনের কাঠগুলোকে নিচে নামাচ্ছিল। মা জানলা দিয়ে এসব দেখছিল। হতভম্ব হয়ে গেল। গোপাল যেই ঘরে প্রবেশ করলো, তাহলে পড়োশি গ্রামের লোকগুলো যে গাধার উপরে বসে থাকা লোককে খুঁজছে, সেটা তুমি? ডানা থাকা গাধার উপরে আমিই ছিলাম, কিন্তু জমিদার মশাই লোকেরা আমাকে খুঁজছে কেন? আমি জানি না, কিন্তু অন্ধকার হওয়ার পরে আর বাড়ির বাইরে পা রাখবে না, ভূত নিয়ে যাচ্ছে। তান্ত্রিক চিৎকার করে গ্রামে যা কিছু বলেছিল সেগুলো ছেলেকে জানায়। হ্যাঁ, 4টে পরী, তার মানে ওরা ভূত ছিল না, ওরা সত্যিতে পরী। যা কিছু হয়েছিল সব কথা মাকে জানালো। বাবারে, তাহলে ওই তান্ত্রিক আর ওই ভূত তোকে খুঁজছে? তুই এই মুহূর্তে তোর ডানাওয়ালা গাধার উপরে বসে গ্রাম ছেড়ে চলে যা, তুই মরে যাবি। না মা, আমার জন্য গ্রামের লোকেরা কষ্ট পাচ্ছে, আর তুমিই তো বলেছিলে যে সত্যিটা লুকানো মিথ্যের মতনই হয়। ও হাঁটতে হাঁটতে অন্ধকারে গ্রামে হাঁটার সময় জোরে হেসে হেসে ভূত এসে গোপালকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। ভূত গোপালের গন্ধটা চিনে গেছিল। এরি পায়ের ছাপ, এরি। কি রে, তুই জঙ্গলে 4টে পরীকে মুক্ত করেছিলিস? হ্যাঁ, আমি কি ভুলটা করলাম? খুব বড় বড় কথা। আমাদের গুরু যদি তাদেরকে বিয়ে করে নিত, তাহলে ওনার মন্ত্র শক্তি বেড়ে যেত। তারপরে আবার পরী না মঙ্গলময় হয়, তার মানে আমাদের গুরু মশাই বিয়ে করলে অমর হয়ে যেত। কত কষ্ট করে দর্পণের মধ্যে বন্দি করা হয়েছিল, আর তুমি তাদের ছাড়িয়ে দিলে। চলো, এখন গুরু তোমাকে আর ছাড়বে না। ভূতেরা গোপালকে বিদুরা জঙ্গলের কাছে প্রেতের ঘাটিতে অন্ধকার গুহায় নিয়ে গিয়ে অলক্ষ্যের সামনে ফেলে দিল। অলক্ষ্য আগের থেকে বেতাল উপাসনা করছিল। ডাকো, তুমি ডাকলে সেই পরীরা নিশ্চয়ই আবার আসবে। ডাকো, না হলে আমার ভূতেরা তোমাদের গ্রামবাসীদেরকে মেরে ফেলবে। 4 জনের জন্য 4000 লোকেদের কষ্ট দেওয়া ঠিক নয়। ও জোরে জোরে অপ্সরাদের ডাকছে। হে পরীরা, আমার দ্বারা বাঁচানো সব পরীরা যেইখানেও আছো এইখানে এসে যাও। এরম বলতে বলতে হাওয়ায় উঠতে উঠতে আসছে। গুহায় প্রত্যক্ষ হলো। আরে মানব, তুমি এটা কি করলে? আমাদেরকে এই খারাপ লোকটার হাতে দিয়ে দিলে। 4টে অপ্সরার মধ্যে একজন দর্পণে বন্দী হয়ে গেল। ঠিক 3 দিনের মধ্যে খগোল অমাবস্যা আসছে। বেতালের 4 প্রহর পুজো হওয়া উচিত। আমি এই 3 দিন দীক্ষাতে থাকবো। আমার দীক্ষে পূর্ণ হওয়ার সঙ্গেই আমি এই 4 জনকে বিয়ে করে নেব। এর আমার কোনো দরকার নেই, একে মেরে ফেলো।
দুটো ভূত গোপালকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যদি একে একবারে মেরে ফেলি মজা আসবে না, একে কষ্ট দিয়ে দিয়ে মারা হবে। একটা কাঠের মধ্যে গোপালকে রেখে ঢাকনা দিয়ে বন্ধ করে সমুদ্রের মাঝখানে ফেলে দিল। বেচারা গোপাল জলের স্রোতে বইতে বইতে চলে যাচ্ছে। অনেক খিদে পাচ্ছে। খাওয়ার জন্যে এই বাক্সতে কিছু যদি থাকতো ভালো হতো। এরম ভাবতেই পায়ে কিছু ঠেকলো। দেখলো যে খাবারে ভর্তি একটা থলি। পেট ভরে খেলো, জল খেলো। নিঃশ্বাস নিতে পারছি না, খুলে গেলে এটা ভালো হতো। এরম ভাবতেই হঠাৎ করে ঢাকনা খুলে গেল। কাঠের বাক্সটা আবার জ্বালা দ্বীপে পৌঁছে গেল। ধারে দাদুকে দেখতে পেল। আরে সেইটা তোমারই গাধা ছিল না, যে আকাশে ওড়ার সময় আমার মাথার উপরে হেগে দিয়ে চলে গেছিল? আরে ও গাধার বাচ্চা, তুমি কোথায় থেকে ডানাওয়ালা গাধা পেলে? এই বাক্সতে আসলে কি করে? গোপাল দাদুকে সবকিছু জানালো যা হয়েছিল। আরে ও গাধা, তুমি যেটা ভাবছো এইটা কি সাধারণ জিনিস নাকি? ডানাওয়ালা গাধা, এই বাক্সতে খাবার, এই সবগুলোই তোমার পরীর দেওয়া বরদান। তোমার কারণে আমাদের গ্রামের অর্ধেক লোককে এই টাপুতে ফেলে দিয়েছিল ভূতেরা। সেই বেচারি পরীদের বাঁচিয়ে নাও। আমি কি করে বাঁচাতে পারবো দাদু? আমার মধ্যে শক্তি আছে কি? আরে তোমার কাছে বর আছে তো, নিজের ইচ্ছাটা বলো। আপনি বলুন কি বলি, আমার তো মাথা কাজ করছে না। আরে তুমি একটা গাধা, নিজের জন্য তুমি আগে বুদ্ধি চাও, তারপরে তোমার আর কারোর দরকার নেই। ঠিক আছে, আমি মূর্খর থেকে বুদ্ধিমান আর শক্তিমান হয়ে যাই। ব্যাস এমন বলতেই চুলগুলো ঠিক হয়ে গেল। নোংরা কাপড় চমকাতে শুরু করলো। দাদু, এই টাপুর সব লোকেদেরকে প্রস্তুত করুন, আমাদের একটা বড় নৌকো দরকার। এমন বলার সাথে সাথে একটা বড় নৌকো এসে গেল। দাদু, সকলকে সাবধানে গ্রামে নিয়ে যান। ডানা থাকা গাধা, আমার সামনে এসো। যে গুহাতে পরীরা বন্দি আছে সেখানে নিয়ে চলো। ওই দেখো আমার প্রেমিক ডানাওয়ালা গাধার উপরে বসে আছে। জমিদার বাবুর লোকেরা উঠতে থাকা গাধার পিছু করছে। ভূতেদের গুহায় পৌঁছতেই এই ভূতেদের মেরে থাকা অস্ত্র দরকার আমার। আলেক্সা নিজের চোখ খুলে পুজোর থেকে ওঠে আর ওকে বড় একটা খাঁচায় বন্ধ করে দেয়। কোনো মন্ত্রতন্ত্র দিয়ে না খুলে থাকা এমন বাক্সতে এই তান্ত্রিককে বন্ধ করো। ও নিজের হাত দিয়ে আয়নাটাকে ভেঙে দিল আর অপ্সরাদের মুক্ত করে দিল। আমাকে ক্ষমা করবে মা, আমি আপনাদের বুঝতে পারিনি যে আপনারা সবাই একটা পরী। আপনাদের বরটা আমি বুঝতে পারিনি। যখনই তুমি আমাদেরকে ডাকবে আমরা এসে যাব, কিন্তু এই তান্ত্রিক জীবিত থাকলে সবার জন্য খারাপ হবে। অপ্সরারা নিজেদের দুনিয়ায় চলে গেল জ্বালা দ্বীপ থেকে। সবাই নৌকো করে নিজেদের গ্রামে পৌঁছালো। জমিদারের লোকেরা শেষমেশ গোপালকে খুঁজে নেয়। গোপাল জাহ্নবীর সাথে বিয়ে করে নেয়। যখনই জাহ্নবী দুষ্টু হাসি হাসে তখনই গোপাল ওর মাথায় একটা টুক্কা মারে। আরে বাবা, যতই আমি স্নান করে নি না, আমার মাথার থেকে সেই গোবরের গন্ধ আসছে। তুমি নিজের বরদান দিয়ে এটা নিয়ে নাও। ঠিক আছে ঠিক আছে, এই গোবরের দুর্গন্ধ চলে যাক। হ্যাঁ,